হ্যালো, ওয়েলকাম সবাইকে কোরিয়ান সিরিজের এপিসোড নাম্বার 3-তে। লাস্ট এপিসোডে আমরা যেখানে দেখেছিলাম যে মেয়েটিকে একটি বুনো শুয়োর আক্রমণ করতে এসেছিল এবং সেখানে তার হাজব্যান্ড খুবই উপযুক্ত সময়ে পৌঁছে তাকে বাঁচিয়েছিল। এই অংশটা দিয়ে আমাদের আর কিছু মেমোরিজ ওদের ছিল। প্রতিটা এপিসোডের শেষেই আমরা দেখতে পাই, মানে আমার এখনও অবধি 3টে এপিসোড দেখা, তো তার অভিজ্ঞতায় বলছি, ওরা যখন প্রেম করত, যখন ওদের জীবনটা অনেক সুন্দর ছিল, সেই সময়ের কিছু স্মৃতি ওদের মনে পড়ে। সেই অংশটা দেখায় প্রতিটা এপিসোডের শেষে। তো গত এপিসোডেও আমরা তেমন দেখেছিলাম। এবার এপিসোড নাম্বার 3 যখন শুরু হচ্ছে, তখন আমরা দেখতে পাচ্ছি যে মেয়েটির বারবার মনে পড়ছে যে সময় ও ব্ল্যাক আউট হয়ে যাচ্ছিল এবং ওর হাজব্যান্ড এসে ওকে বাঁচায়। এই মুহূর্তটা বারবার ওর মনের মধ্যে আসছে এবং ও ভয় পেয়েছে, ও একটু চমকে গেছে, মানে অনেকটাই চমকে গেছে। সাথে ওর হাজব্যান্ডের উপর ওর যে ভালোবাসা সেটাও দৃঢ় হচ্ছে আর কি। আমরা একটু ফ্ল্যাশব্যাক দেখি, যেখানে দেখতে পাই যে যখন হেইন বেড়াতে গেছিল ওর হাজব্যান্ড যেখানে থাকে সেই এলাকাতে, সেটা তো গ্রাম্য এলাকা, এবং বলেছি শুরুতে তো জানতো না ওর হাজব্যান্ড যে ও এত বড় এই কুইন্স ইন্ডাস্ট্রির মেয়ে, মানে নাতনি বা মেয়ে যাই বলো, সেটা তো জানতো না। ফলে ওকে খুব সাধারণ একজন হিসেবে ট্রিট করতো। সেখানে গিয়ে কিভাবে ওকে ওর মানে তখনকার বয়ফ্রেন্ড ওকে বোঝাচ্ছে যে তোমাকে তোমার ভবিষ্যৎ নিয়ে কোনো চিন্তা করতে হবে না, যদি তোমার ভবিষ্যতে মানে পরিবারের কোনো ধার দেনা থাকে তাতেও আমি পাশে থাকবো, আমি জানো তো মাসে এত টাকা করে জমাই, ফলে সেটা তুমি যখন আমার জীবনে চলে আসবে তারপরেও আমি সেটা বজায় রাখবো, ফলে তুমি একেবারেই অ্যাসিওর থাকতে পারো আমি যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় তোমার পাশে থাকবো। ও খুব সুন্দরভাবে, মানে ওর বয়ফ্রেন্ড তখন ওকে আশ্বস্ত করছে যে তুমি কোনো রকমভাবে ভয় পেও না যে আমি তোমাকে ছেড়ে চলে যাব। এগুলো যখন ওরা বয়ফ্রেন্ড সেই সময়ের কথা। যেমন ওকে একটা আইসক্রিম খেতে দিয়েছে, মেয়েটি খেতে গিয়ে বলছে কি সুন্দর এই আইসক্রিমটা খেতে, আমি তো কোনোদিন খাইনি, এত ঠান্ডা আর এত সুন্দর। তখন ছেলেটি অবাক হয়ে বলছে এ কি, এরম আইসক্রিম তুমি খাওনি? বলছে না, আমার মা আমাকে কোনোদিন খেতে দেয়নি। মেয়েটি তো এই হিসাবে বলছে যে ওকে তো অত্যন্ত যত্নে অত্যন্ত রক্ষণাবেক্ষণ করে বড় করা হয়েছে, ফলে ও এসবের সুযোগ পায়নি। ছেলেটি ভাবছে যে আহারে, এত সাধারণ একটা জিনিস, এই সুযোগটা ও পায়নি। ও বলছে যে তুমি চিন্তা করো না, আমি তোমার জীবনে থেকে তুমি যা যা করতে পারোনি আজ পর্যন্ত আমি সমস্ত সুযোগ তোমায় দেব। ও প্রচণ্ড মন থেকে আশ্বস্ত করছে ওর প্রেমিকাকে যে যাতে সে কোনো রকম চিন্তা না করে এবং মানে নিঃসন্দেহে ওর সাথে থাকতে পারে নির্ভয়। তো এই অংশটা আর কি দেখাচ্ছে, এগুলো ওর মনে পড়ছে, মেয়েটির মনে পড়ছে ফ্ল্যাশব্যাকে এই অংশগুলো। এবার ওরা যখন রাস্তায় ফিরে আসছে, সেই যেখানে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেইখানে শুকরটিকে মারার পরে ওরা যখন ফিরে আসছে, তখন রাস্তার মাঝখানে হঠাৎ মেয়েটি মানে ভালোবাসায় মানুষ যেসব আচরণগুলো অনেক সময় করে থাকে, টিপিক্যাল মেয়েলি আচরণ বলে যেগুলোকে, মেয়েটি হঠাৎ পা মুচকে গেছে বলে বসে পড়েছে। এবার ছেলেটি তখন মানে ওর বর ওকে কেয়ারফুল হয়ে যে ও তোমার পা মুচকে গেছে বলে ওকে তুলে নিয়েছে, কোলে তুলে নিয়ে আসছে, কোলে তুলে নিয়ে ওকে বলছে তোমার কি এখনো মনে হয় আমি তোমার সাথে অভিনয় করছি? এটা বর বলছে। তখন বউ বলছে যে সাধারণ সময় হলে হয়তো মনে করতাম অভিনয়, তবে এখন আমার পা মুচকে গেছে, তাই জন্য আমি মনে করছি না যে তুমি আমার সাথে অভিনয় করছো। মানে বর একটু হেসেছে, হেসে ওকে নিয়ে মানে কোলে তুলে নিয়ে ওদের যে ফরেস্টে যেখানে ওরা ছিল সেখান থেকে ঘরের দিকে এগিয়ে আসছে। সেটা একটা অদ্ভুত সুন্দর সিন, এবং সকলে যারা উপস্থিত আছে, ওদের ফ্যামিলির লোক যারা, প্রচুর ওদের সাথে কাজ করার লোক তো নিয়ে গেছে, এতগুলো লোক ফ্যামিলি তারা থাকবে, তাদের সমস্ত কিছু, তো তারা প্রত্যেকে অবাক হয়ে দেখছে যে এদের সম্পর্কের মধ্যে হঠাৎ করে কি হয়ে গেল। প্রচণ্ড ভালোবেসে এরা বিয়ে করেছিল বটে, কিন্তু তারপরে তো গত 3 বছরে এদের মধ্যে কোনো কিছুই দেখা যায়নি। তো সবাই প্রচণ্ড অবাক যে এটা কি হলো ওদেরকে। মানে এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, ছেলেটির পাশে আছে, আগেই বলেছিলাম ছেলেটিকে পরিবারের সব লোকজন মানে ওর পাশে নেই, ওকে হ্যাটা দেয়, ওকে বার করতে চায় পরিবারের থেকে, যেহেতু ও ওদের স্ট্যান্ডার্ডের নয়। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে ওর শ্বশুর মশাই,
মানে মেয়েটির যে বাবা, এছাড়া ওর বউ তো এখন 100% ওর পাশে আছে, ওর শ্বশুর মশাই এবং একটি পিসি আছে। পিসিও কিন্তু এই ছেলেটিকে প্রচণ্ড সাপোর্ট করছে, প্রচণ্ড আর কি ভালো থাকছে। এই পিসির গল্পটা একটু বলি। মানে মেন তো এই সম্পত্তি কুইন্স পুরো ইয়েটা যে ধরে বসে রয়েছে সে হচ্ছে বাবা। তার 2 ছেলে আর 1 মেয়ে এখন অবধি দেখতে পেয়েছি। এক ছেলের মেয়ে হচ্ছে এই যে আমাদের হিরোইন হেইন, আর আরেকটি ছেলে যার সাথে কিছু সম্পর্কের সমস্যা আছে, যার জন্য সে বাইরে থাকে, সে এদের সাথে থাকে না, পরিবারের সাথে যোগ নেই, কেস করা আছে, এরকম কিছু একটা আছে। খুব একটা খোলসা হয়নি এখনও তার ব্যাপার। আরেকটি হচ্ছে এই মেয়ে, যে মেয়েটিকে আবার বাবার এখন একটা গার্লফ্রেন্ড আছে। মানে বাবার যে মা ছিলেন আর কি, মানে এদের যে মা, এদের সকলেরই যে মা, সেই মা মারা গেছেন। আমরা প্রথম এপিসোডের একটুখানি অংশ দেখতে পাই, সেই মহিলাকে আমরা দেখতে পাই না, উনি মারা গেছেন এই অংশটা দেখতে পাই। তো বাবা এই গার্লফ্রেন্ডকে নিয়ে থাকেন সব সময়। বাবার বক্তব্য এই গার্লফ্রেন্ড প্রচণ্ড মানে নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসে, তার যত্ন করে, তার খেয়াল রাখে। এই গার্লফ্রেন্ডের কোনো সম্পত্তির কিছুও চায়, মানে তিনি বয়স্ক আর কি, বাবা তো বয়স্ক, পরিবারের যিনি সব থেকে বড়, তো কিছু চায় না, সে খুবই ভালো, এরকম এরকম। কিন্তু মেয়েটি হচ্ছে প্রচণ্ড উগ্রচণ্ডাল টাইপের আর কি। এই যে 3 ভাই বোন, যে 2 দাদা, মানে 2 ভাই আর 1 বোন, সে মেয়েটি খুবই উগ্রচণ্ডা। সে অবিবাহিত। সে প্রথম দিক থেকে তাকে আমরা, তার নাম হচ্ছে বুমজা, প্রথম দিক থেকে তাকে আমরা দেখি যে সে জেলে ছিল। সে যখন বেরিয়ে আসে নানান মানুষজনকে মারধর করতে যায়, এবং বাবার যে গার্লফ্রেন্ড তাকে এই মেয়েটি মেরেছিল আর কি, মেরে পিঠের রিব ভেঙে দিয়েছিল। তার থেকেই ওকে, মানে ও জেলে যায়, এবং মেয়েটির ভীষণ রাগ ওর বাবার উপরে যে এই গার্লফ্রেন্ডের জন্য ওর মাকে সরিয়ে দিয়ে ওর বাবা ওকে জেলে পাঠিয়েছে, ওর পাশে দাঁড়ায়নি, এই খুব স্বাভাবিক যে অ্যাঙ্গারটা থাকে সেটা। এবার সেই আন্টও কিন্তু, মানে সেই পিসি, যে সেই পিসিও কিন্তু এই মানে দাদার মেয়ের যে জামাই, দাদার জামাই, তাকে খুব পছন্দ করে আর কি। এরা সবাই খুব সাপোর্টে আছে, এরকম একটা চলছে। সবাই একসাথে ডিনার করেছে, নানান কনভারসেশন হলো। এবার হচ্ছে ডিনারের আগের একটা অংশে আমরা দেখতে পাই যে ওর যে বর ইয়োনো ইনভেস্টিগেট করতে গেছে যে কি করে ওখানে একটা বুনো শুয়োর ঢুকতে পারলো। তার কারণ ওদের তো এরিয়া ভাগ করে দেওয়া হয়েছিল, পুরোটাই ও ট্রেনার যেমন বলে দিয়েছে সেই অংশতেই ওরা ছিল। তো সেখানে গিয়ে ও দেখতে পায় যে সিকিউরিটি যে মানে কাটা তার যেটা দেওয়া ছিল, সেই তারের কিছুটা অংশ কাটা, মানে কেটে দেওয়া রয়েছে, এবং সেখানে ওদের মানে চারা হিসেবে খানিক ভুট্টার দানাও ফেলা রয়েছে এই ভিতর দিকে, যাতে যে কোনো পশু ওই খাবারের আকর্ষণে আর কি ভিতর দিকে ঢুকে আসতে পারে। এটা দেখে ও চুপচাপ রয়েছে, ও কোনো কথা বলছে না, মানে ও দেখেছে এবং ও খুবই সেটাতে আর কি সন্দেহ হ্যানত্যান এরকম হয়, ও রয়েছে। এবার দেখাচ্ছে যে খাবারের টেবিলে সারা পরিবারের সবাই খেতে বসেছে। ওই যে এক্স, সেও তো আছে, তাকে আবার এই চেয়ারম্যান, মানে যে বিজনেসের মেন, সে বলছে যে আপনার সামনে এত বড় দুর্ঘটনা ঘটে গেল, আপনাকে আমরা এনজয় করতে ডেকেছিলাম, সো আই এম সরি, হ্যান তাই, এই জন্য আর কিছু ফর্মালিটি হতে হতে দেখাচ্ছে যে ট্রেনার যে ওদের শুরুতে শিখিয়ে দিয়েছিল, মনে আছে, যে কে কতগুলো প্রাণী মারতে পারবে, কোন এলাকা কার, ম্যাপ দিয়ে দেওয়া, এইসব ওই ফরেস্টে। সেই ট্রেনার এসেছে কিছু কাঠ নিয়ে, মানে সে কাঠ কাটে, সে ওই এলাকায় থাকে, জঙ্গলের রক্ষণাবেক্ষণ করে, যাচ্ছে পাশ দিয়ে কাঠ নিয়ে, আর তার হাতে একটি কুকুর। তো কুকুরটাকে দেখে যে চেয়ারম্যান, সে ডেকেছে, আরে আসো আসো, কাছে আসো, কুকুরটা তো ভারী সুন্দর। তখন যে ট্রেনার, সে বলছে হ্যাঁ, ও প্রচণ্ড ব্রেভ কুকুর। ও একটা সময় এমন হয়েছিল, আমি আর আমার বউ বাড়িতে ছিলাম না, আমাদের বাড়িতে আগুন লেগে গেছিলো, ও আমার ছেলেকে বার করে ছেলের প্রাণ রক্ষা করেছিল, ফলে ও আমাদের পরিবারের অনেক গুরুত্বপূর্ণ একটা পার্ট আর কি। ওকে ছাড়া মানে আমরা ভাবতে পারি না, ও না থাকলে হয়তো আমার ছেলে থাকতো না। তখন ওকে ম্যানেজার বলে, যে চেয়ারম্যান বলে যে তুমি কি ওকে আমাকে বিক্রি করতে চাও, বিক্রি করবে? তখন ও বলে না, আমি পারবো না স্যার, আমাকে মাফ করবেন, কিন্তু ও আমার পরিবারের অংশ, তাই আমি ওকে বিক্রি করতে পারবো না, বলে ওরা চলে যায়। এরপরে কাটটু আমি নেক্সট সিনে দেখি যে ও যে হচ্ছে এক্স, যে লোকটা একটু শয়তান প্রজাতির, সেই লোকটা ওই যে ট্রেনার আর কি, তার বাড়ির ওখানে গেছে। বাড়ির ওখানে গিয়ে বলছে যে তোমার এই কুকুরকে আমি কিনতে চাই, আমি তোমাকে 100 মিলিয়ন ওয়ান্ড, 80-90 এরকম দেবো। বলছে তুমি যত কম সময় নেবে তত তুমি বেশি টাকা পাবে, যত বেশি সময় নিয়ে বলবে তত তোমার টাকার পরিমাণ কমে যাবে, বলে ওকে এরকম 90-80 এরকম করে লাস্টে 100তেই আর কি, মানে সব থেকে বেশিটাই ও বলেছে ঠিক আছে আমি বিক্রি করে দেবো। এবার ওকে একটু শাসি আর কি, ও বিক্রি করে ওটাকে কিনে বলছে ঠিক আছে তোমাকে আমি টাকা দেবো, দিয়ে
ও নিয়ে চলে গেছে। এর পরের অংশে আমরা দেখতে পাই রাত হয়ে গেছে, সবাই যে যার ঘরে চলে গেছে। ওরা যে হাজব্যান্ড ওয়াইফ, হেইন আর তার হাজব্যান্ড, মানে আমাদের গল্পের হিরো আর হিরোইন, তাদের তো এখানে একটা রুম দেওয়া হয়েছে। এমনিতে তো নর্মালি ওরা বাড়িতে দুটো রুমে থাকে, দুজনে আলাদা আলাদা। এখানে তো একটি রুম, প্রত্যেক কাপলকে একটি করে রুম দেওয়া হয়েছে। তো সেখানে গিয়ে তাদের মধ্যে মানে দেখা যাচ্ছে যে মেয়েটি প্রচণ্ডভাবে বসে বসে ছেলেটির কথা ভাবছে, মানে ওর বরের কথা ভাবছে, আর নিজের গালে চড় মেরে বলছে মানে এটা কি হচ্ছে, কেন আমি ওর কথা ভাবছি, ও আমাকে বাঁচিয়েছে, বাঁচাতেই পারে, এত বড়ও কি করে নিয়েছে, এত তো ওর কথা ভাবার কিছু দরকার নেই, প্লিজ তুই ভাবিস না, বলে নিজের গালে চড় মারছে। তারপরে ছেলেটি স্নান করছিল, স্নান করে ও বাথরুম থেকে বেরিয়ে এসে টাওয়েল পরে ও বলছে যে সরি বাথরুম নেই, তাই জন্য আমি টাওয়েল পরে বেরিয়ে এসেছি। মেয়েটি পুরো মানে বউ একেবারে অজ্ঞান হয়ে যাচ্ছে বসে বসে, কিন্তু প্রকাশ করতে পারছে না, কারণ ওরা নিজেদের মধ্যে এমন একটা সম্পর্কের মানে শক্ত তৈরি করেছে যে ওরা সেটাকে প্রকাশ করতে পারে না। আর বর তো রীতিমতো ভয় পেয়ে কাঠ হয়ে থাকে বউকে। যাই হোক, এবার তারপরে দেখাচ্ছে যে ওরা মানে বউ রীতিমতো বকাঝকা করছে। বউ দেখছে বরের ভিজে চুলটা দেখে ওর খুব ভালো লাগছে আর কি, ওর মনটা অন্যরকম হয়ে যাচ্ছে। তো বউ ওকে বলছে তুমি কি মনে করেছো নিজেকে আয়নায় দেখি, তুমি কি কোথাওকার হিরোইন, তুমি কি বিচে হিরো, তুমি কি বিচে স্নান করতে নেমেছো যে তুমি এরকম ভিজে চুল নিয়ে আমার সামনে এসে চলে যাও, আগে এখান থেকে বেরিয়ে তোমার চুল শুকিয়ে তারপরে এখানে ঢোকো। বর ওয়াজ লাইক হো কে আর আয়। তো যাই হোক এরকম হয়েছে। এবার দেখাচ্ছে ওরা রাতে শুয়েছে, একটা তো বিছানা ও ওইদিকে মুখ করে ঠেসে শুয়েছে, এইদিকে মুখ করে ঠেসে শুয়েছে। সেখানে বউটা আবার মনে করছে যে ও বউটাই জিজ্ঞেস করছে তুমি কি ঘুমিয়ে পড়েছো, ও বলছে যে না ঘুমায়নি। বলছে তোমার কি মনে আছে আমরা একদিন একটা সিঙ্গেল বেডে সময় কাটিয়েছিলাম, বলে সেটা ফ্ল্যাশব্যাকে দেখাচ্ছে কোনো একটি সময় আর কি মেয়েটা ওর ছেলেটির বাড়ির এলাকায় গেছিলো, মানে বাড়িতে গেছিলো, সেখানে শি স্টেড ফর ওয়ান নাইট। মানে দ্যাট ওয়াজ আ গুড মেমোরি অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য অনলি ওয়ান ডে এখনো পর্যন্ত দেখা। ও মেয়েটিও তাই বললো যে আমরা একটা দিন কাটিয়েছিলাম ওই মানে একটা বিছানায় দিয়ে কাডলড অ্যান্ড অল। তারপরে বউটা ওকে বলেছে যে তুমি কি বিছানা যদি ছোট নাও হয় তুমি কি আমার সাথে কাডল করতে চাইবে, ওকে অফার করছে আর কি। ছেলেটি তো ভয়ে মানে বর ভয়ে পুরো কাঠ হয়ে রয়েছে, ওপাশে যেই ঘুরেছে বরেরও পুরো কপালে ঘামওয়ালা মুখ নিয়ে পাশ ফিরেছে। তখন বউ বলছে হ্যাঁ তুমি এত ভয় তোমার পাওয়ার দরকার নেই, আমি তোমার সাথে মজা করছিলাম, বলে ঘুরে গেছে। যাই হোক মানে কিছু হয়নি, তবে খুব সুন্দর স্মৃতি, পুরনো কথা মনে পড়ছে, এইসবগুলো দেখা যাচ্ছে। পরের দিন সকালে আমরা দেখছি ট্রেনার এবং তার বউ ওই লোকটির কাছে এসে বলছে দেখুন আমরা খুবই সরি, আমরা রিয়েলাইজ করছি কুকুরকে আমি বিক্রি করতে পারবো না, আমাদের ফ্যামিলির খুব বড় পার্ট, আমরা পারছি না ওকে ছাড়া থাকতে, আমি টাকা ফেরত দিয়ে দিচ্ছি, প্লিজ আমার কুকুর ফেরত দিয়ে দিন। তো লোকটি তখন ফেরত দেবে না, সে একটু কষাকষি করছিল। তো সেখানে ইউন এসেছে এবং এসে ওদের মাঝখানে কথা বলে কুকুরটাকে ওদের ফেরত করে দিচ্ছে। তাতে ওই এক্স তো আরও রেগে গেছে আর কি, ওদের মাঝে মানে বারবার ওদের মধ্যে ক্ল্যাশ হচ্ছে। এবার দেখা যাচ্ছে যে ট্রেনার মানে ওই যে জঙ্গলের যে ট্রেনার, সে তার বউয়ের সাথে একটা কথা ডিসকাস করছে, বলছে বছর 20 আগে তোমার কি মনে পড়ে ওই এলাকাতেই একটা শিশু একটি পরিবারের কুকুরকে মেরেছিল, মানে এক সময় খুব বাজেভাবে আর কি খুন করেছিল, ছেলেটা ধরা পড়েছিল। সে ছেলেটা বাচ্চা ছেলে, মানে 5-6 পড়া এরকম ছেলে। বলছে যখন ওকে পুলিশ এসে জিজ্ঞেস করেছিল তুমি কেন মেরেছো কুকুরটাকে এত খারাপভাবে, তো তখন ছেলেটা বলেছিল যে আমি দেখছিলাম অ্যাবান্ডন্ড একটা কুকুরকে মারা যায় কিনা, ওকে মারলে কেমন লাগে। তো তখন সবাই খুব আলোচনা করেছিল এ কি বাচ্চার মতো কথাও বলে না, এইরকম টাইপের। আর তখন লোকটা বলছে যে কোনোভাবে মানে সেই ছেলেটাই তো নয়, কারণ তখন ওরা জানতো যে ওই ছেলেটি একটি স্কলারশিপ পেয়ে গেছে এবং বাইরে পড়তে চলে গেছে, অনেক বড় হয়েছে। তো ওরা একটু চিন্তায় এটা জাস্ট একটা দেখিয়ে রাখলো, হ্যাঁ এটা থেকে আর কিছু বলেনি। এরপরে আমরা নানান অংশে দেখছি বউ বরের প্রেমে অস্থির হয়ে যাচ্ছে, যেখান দিয়ে যাতায়াত করছে সেখানে অফিসের নানান জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘাড় বেঁকিয়ে বরকে দেখছে, বর কী করে অন্যদের সাথে কথা বলছে, বর কী করে হাসছে, বরের হাতে ঘড়ি পরা, এনগেজমেন্ট রিং, সমস্ত বউ দেখে দেখে পাগল হয়ে যাচ্ছে। বউ তার সেক্রেটারিকে জিজ্ঞেস করছে যে আচ্ছা যদি এরকম হয় 3 বছর পরে কখনো, মানে বিয়ে হয়ে গেছে তার 3 বছর পরে যদি কোনো বউয়ের এরকম হার্টবিট ফাস্ট হয়ে যায়, এটা কি নর্মাল? সে যদি সারাক্ষণ বরের কথা মনে করে, এটা কি নর্মাল? তাকে তখন তার সেক্রেটারি বলছে 3 বছর পরে ইটস নট নর্মাল, তার ডাক্তার দেখানো উচিত, তার কোনো কিছু স্বাভাবিক হচ্ছে না জীবনে, এইসব নানান কিছু আর কি হচ্ছে। বাট মানে শি ইজ ইন মানে ইন লাভ, শি ইজ ইন টোটালি ইন লাভ, ও প্রচণ্ডভাবে পাগল হয়ে গেছে। তো বউটা সত্যি সত্যি ডাক্তারের কাছে গেছে, ডাক্তারের কাছে গিয়ে বলছে যে হোয়াটস রং উইথ মি,
মানে আমি সব কিছুকে মানে আগে আমি কখনো এরকম ছিলাম না, কোনো কেউ কান্নাকাটি করলে, কোনো পশু মরে যাচ্ছে দেখলে, মানে কারোর ব্যথা লাগলে আমার কখনো ব্যথা হতো না। আই ইউজ টু থিঙ্ক ভেরি প্রফেশনালি, মানে আমি খুব কঠোর ছিলাম, আমাকে এগুলো কখনো নাড়া দিত না, আমার কোনো ভালোবাসা জাগতো না, কোনো কিছু না। তো এখন আমার কোনো প্রাণী কষ্ট পাচ্ছে দেখলে আমার কষ্ট হয়, কেউ তার পরিবারের জন্য কান্না করছে দেখলে আমার মনে হয় আমি তাকে সাহায্য করব। এগুলো কেন হচ্ছে এবং আমার কান্না পাচ্ছে, তখন ওকে ডাক্তার বলেছে যে মানুষের মৃত্যু যখন কাছে চলে আসে তখন তার মন দুর্বল হয়ে যায়। আর ও আরও রেগে গেছে, ও বলছে তুমি ওকে এইটা বলতে চাও, তুমি একটা ডাক্তার, এইসব বলে টলে ওখান থেকে চলে গেছে। এইদিকে যে সিকিউরিটির যে তারের ওখানে যে ব্রেকটা হয়েছিল না ফরেস্টে, যেখান থেকে ঢুকে পড়েছিল শুয়োরটা, ওই বিষয়টা নিয়ে পরিবারের মধ্যে আলোচনা হচ্ছে। যে চেয়ারম্যান সে বলেছে যে অন্য কেউকে দেখতে হবে না, আমি নিজে দেখবো সিসিটিভি কি সমস্যা ছিল ওখানে, কে ঢুকলো, কি করে ঢুকলো, সিসিটিভিতে সমস্ত আমি দেখবো। তো মানে বাবা আর ছেলে আর কি মিলে বসে দেখছে, বসে ওরা একটা লোককে দেখতে পেয়েছে ব্যাগ থেকে, সেখানে ওরা বলছে আরে এটা তো তোমার ভাই, মানে ওই বাবার যে আরেকটি ছেলে যে আলাদা থাকে এই পরিবারের সাথে, তো তার সাথে এরা দেখা করতে গেছে। মানে যে মেয়ের জামাই, যার বউয়ের উপরে অ্যাটাকটা হয়েছিল, সেই জামাই আর শ্বশুর মিলে দেখা করতে গেছে। দেখা করতে গিয়ে বলছে যে মানে একটু অশান্তি, কথা কাটাকাটি হয়েছে। ও তখন বলছে যে না আমি এমন কিছুই করিনি, আমাকে বিশ্বাস করো, আমি খালি বাবার সাথে দেখা করতে গেছিলাম, কিন্তু বাবার যে গার্লফ্রেন্ড আর কি, সে আমাকে বলেছে যে বাবা ঘুমিয়ে পড়েছে, বাবার সাথে দেখা করা যাবে না, আমার বাবার সাথে দেখা করা খুব দরকার, তুমি একটু ব্যবস্থা করে দাও, আমার এছাড়া আর কোনো উদ্দেশ্য ছিল না। এই বলেছে। তো যে এক ভাই সে একটু খানিক চেঁচামেচি হলেও সে বিশ্বাস করেছে ওর কথাটা, করে এসে আবার সেই কথাটা যখন বাবাকে বলতে এসছে তখন দেখছে যে সেই গার্লফ্রেন্ড এসে আবার বলছে, মানে তিনি বয়স্ক মহিলা, তিনি এসে বলছেন যে না উনি তো ঘুমিয়ে পড়েছেন। বলছে এই টাইমে তো উনি ঘুমোন না। তখন বলছে যে না উনি ঘুমিয়ে পড়েছিলেন, ওনার ক্লান্ত লাগছিল, তুমি বলো, তুমি যদি বলো যে এত গুরুত্বপূর্ণ কিছু আমি ওনাকে জাগিয়ে দিচ্ছি। তখন মানে ওই মহিলা গার্লফ্রেন্ড তো কম বা পার্টনার কম, কেয়ারটেকার টাইপের একটা রোল প্লে করে, যে অতি ভালো টাইপের হয় না, অতি ভালো হলে একটা সন্দেহ হয়, সেরকম একটা প্রচণ্ড স্নিগ্ধ টাইপের একটা মুখ নিয়ে, কিছু বোঝে না টাইপের মুখ করে আসে, ওদের ভাবটা কেমন যেন ভালো না। তো ওই ছেলেটারও সেদিন একটুখানি সন্দেহ হয়, মানে যে বাবা, সে জিজ্ঞেস করে যে ও এসছিল কি সেই দিন, ও বলল আপনার সাথে যোগাযোগ করেছিল বাবার সাথে দেখা করার জন্য, তখন বললো না ও এরকম বলেছে, আমার সাথে তো কোনো ফোন আসেনি। তো ছেলেটি আরও অবাক হয়, মনটাও খচখচ করে ও চলে যায় আর কি, কেসটা আনরিজলভ থেকে যায়। এদিকে দেখা যায় যে ওদের মানে একজন ম্যাচ মেকিং করার একটা মহিলা আছে, মানে ওই থাকে না, মানে একটু কম মানে বড় ফ্যামিলির আশপাশে ঘুরে বেড়ায় যারা, সেরকম একটা মহিলা, যে এই হেইনের মায়ের সাথে খুব ভালো তার র্যাপো। তো হেইনের মা ওকে বলছে যে তুমি তো হেইনের একটা ভালো বিয়ে তো দিতে পারো নি, ওই ম্যাচ মেকার যে তারও খুবই এটা নিয়ে গায়ের জ্বালা, তাই জন্য ও চায় এই হেইন আর তার বরকে আলাদা করতে। তুমি তো করতে পারো নি, এই যে ছেলেটি নতুন, যে সে কেমন, তার ব্যাকগ্রাউন্ড কেমন, আমাকে খোঁজপাতি নিয়ে দাও, আমি তোমার কথায়, মানে আমরা তো বড় ফ্যামিলি, আমরা তো কারোর ওপরে ঝট করে বিশ্বাস করতে পারি না, সো তুমি আমাকে ওর পুরো ব্যাকগ্রাউন্ড চেক এনে দাও, এবার মানে চেক করে খবর দাও। এবার গিয়ে ও খোঁজ করতে যখন গেছে তখন দেখা যাচ্ছে ওই মহিলা আদপে ওই এক্সের সাথে জড়িয়ে রয়েছে, মানে ওই এক্সই ওকে দিয়ে ওই দিন ওই যে সিকিউরিটির ওখানে যে কাটা তার ওইটাকে কাটিয়েছিল এবং শুকরদের জন্য মানে শুকরদের ঢোকার ব্যবস্থা করে দিয়েছিল বেসিক্যালি। এইটা হচ্ছে ওরা দুজনে মিলে আলোচনা করছে। তো বোঝা গেল এরা একই পার্টিতে আছে যারা এদের বিয়ে ভাঙতে চায়। এবার আমরা একটা পরের সিনে দেখছি যে ইউনের যে কি বলে দাদা এবং দিদি, তারা দুজনে মিলে হঠাৎ করে প্ল্যান করেছে। ওরা তো জানে যে এদের ডিভোর্স হবে, মানে ছেলে তো গিয়ে বলে এসছে, মানে ভাই গিয়ে বলে এসছে যে ডিভোর্স করবে, কিন্তু ওরা তো চায় না কিছুতেই ডিভোর্সটা হোক। ওরা দুজন মিলে হঠাৎ প্ল্যান করেছে যে ওরা ওদের যে বৌদি আছে, মানে দাদার যে বউ, তার সাথে, মানে হেনের সাথে এসে দেখা করবে বলে, তারা সেই নিজেদের মধ্যে অনেক বার্তালাপ করে টোরে এসে ফাইনালি হেনের সাথে দেখা হয়েছে। কেউ তো চিনতে পারছে না, কেউ সিকিউরিটি পাস করতে দিচ্ছে না, যাই হোক করে দেখা হয়েছে। দেখা হয়ে ও কিছু শেষ অবধি বলে উঠতে পারিনি, কারণ ওর একটা অনেক ইম্পর্টেন্ট মিটিং ছিল, নানান এদিক ওদিক কথা বলছে, দিদিটা ছড়াচ্ছে, কোনোটারও চলে গেছে, কিন্তু কথাটা বলে উঠতে পারেনি। চলে গেছে। এবার সেখানে গিয়ে একটা জায়গায় খেতে গিয়ে দেখাচ্ছে, ও বলছে আমি তো বলে উঠতে পারলাম না, কিন্তু আমার মেসেজটা দেওয়া খুব দরকার। ওরা কিন্তু ওদের ভাইকে জানায়নি যে ওরা ওখানে এসছে, ওরা যে কথা বলতে চেয়েছে, এগুলো কিছু জানায়নি। তো যাই হোক বলেও একটা লম্বা মেসেজ লিখে একে পাঠিয়ে দিয়েছে। পাঠিয়ে যেই দিয়েছে সাথে সাথে ওর ভাইটার ফোন এসছে, মানে ওটা কাকতালীয় হয়েছে। তো ভাই ফোন করে মানে ভাই সবে জানতে পেরেছে অন্য অফিস কলিগের কাছ থেকে যে ওর দিদি আর দাদা এসে দেখা করতে এসেছিল। তো
বলছে তোমরা যে দেখা করতে এসেছিলে কী ব্যাপার? তখন বলছে আমরা দেখা করতে গেছিলাম, আমরা চাই তোর ডিভোর্স আটকাতে, তোর দাদা দিদি আমার তো বোঝানোর দায়িত্ব আছে, তুই একটা এত ভুল ডিসিশন নিবি। তখনও বলছে এরকম কোনো ডিভোর্সের কথা হচ্ছে না, আমাদের মধ্যে মিউচুয়াল হয়ে গেছে। তখন বলছে শিট, আমি তো মেসেজ পাঠিয়ে দিয়েছি। ব্যাস, পুরো মাথায় বাজ। এদিকে হেন তখন গেছে হলো ওই ওকে ডেকেছিল, ওই যে বড় কোম্পানিটা এসেছিল না, কোম্পানিটার নাম তো আমি ভুলে গেছি, একটা বিউটি প্রোডাক্টসের কোম্পানি, সেই তাদের সাথে একটা মিটিং ফিক্স করা হয়েছে, যেখানে ওই যে লোকটা শয়তান ও থাকবে, ও হচ্ছে ইউন, এর নাম হচ্ছে মিস্টার ইউন থাকবে, আর থাকবে, হেন থাকবে, আর ওই কোম্পানির যে লোকটা মেন ডিরেক্টর সে থাকবে। এবার বলে ও গেছে সেই কাগজপত্র নিয়ে টিয়ে খুব তাড়াহুড়ো করে গেছে, গিয়ে দেখছে যে ডিরেক্টর নেই। তখন হেন জিজ্ঞেস করছে ডিরেক্টর নেই কেন? ও তখন বলছে ওর ফ্যামিলি ওর কাছে খুব গুরুত্বপূর্ণ, ওর ফ্যামিলির কী যেন একটা হয়েছে, তাই জন্য উনি আসতে পারবে না বলে নানান ছলচাতুরি কথাবার্তায় একে বসিয়ে নিয়েছে, হেনকে বসিয়ে নিয়েছে। মানে না, ওর তালটা হচ্ছে হেন যেহেতু ক্যারিয়ারের দিক থেকে উঠতে চায়, ব্যবসাপাতি এগুলো ওর লোভ আছে, ওকে ওই টোপগুলো দেখিয়ে যে আমি তো জানি উনি কী ধরনের স্টোর পছন্দ করেন, আমি জানি উনি কী করবেন, তুমি আমার সাথে বসো, আমি তোমাকে সব উপায় বলে দিচ্ছি। বলে একটা হোটেলে এরা দুজন আলাদা করে, এরা দুজন খালি বসে আছে। ওই সব কথাবার্তা হয়ে যাওয়ার পর ও নানানভাবে হেনকে বোঝানোর চেষ্টা করছে যে ওর কত খারাপ ছেলেকে ও পছন্দ করেছে, এবং হেন সেদিন কি বলে ওর বর ওকে বাঁচানোর আগে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিল কি করা উচিত, এইভাবে নানান নেগেটিভ কথা বলে ভাঙচি দেওয়ার চেষ্টা করছে বেসিক্যালি। এবার ও যখন ওয়াশরুমে গেছে একটা সময়, তখন জানতে পেরেছে, কি বলে ওর বর জানতে পেরেছে যে ওই ইউনের সাথে আছে। জানতে পেরে ও ওকে ফোন করছে বারবার যে তুমি কোথায়, তুমি কোথায়। ফোনটা, ও তখন ওয়াশরুমে গেছে, ফোনটা ভাইব্রেট হচ্ছে দেখে এই শয়তানটা ফোনটাকে সাইলেন্ট করে পুরো সুইচ অফ করে দিয়েছে। এবার পরের সিনে দেখাচ্ছে যে ও প্রচণ্ড টেনশন হয়ে যায়, দুটো টেনশন। এক তো হলো ওই এক্সের সাথে অতক্ষণ ধরে আছে, প্রথম কথা, ফোন সুইচ অফ। দ্বিতীয় হচ্ছে ওর দিদি ওই মেসেজগুলো ফোনে পাঠিয়ে দিয়েছে, সেটা দেখতে পেলেও তো আর একটা কেস হবে। এই দুটো টেনশনে ও পুরো ঘরের সামনে পাইচারি করছে। পাইচারি করে দেখছে, মাঝরাতে গাড়ি এসে দাঁড়ালো, সেখান থেকে ওই ইউন নেমেছে হাসতে হাসতে, নেমে বলছে যে হেইন কোথায় জিজ্ঞেস করছে। ও তখন বলছে হেইন গাড়িতে ঘুমোচ্ছে, ও আজকে অনেক ড্রিঙ্ক করে নিয়েছে। অবাক হয়ে গিয়েও বলছে হেন মোটে ড্রিঙ্কই করে না, যখন করে তখন অনেক করে ফেলে, কিন্তু ও সাধারণত ড্রিঙ্ক করেই না, মানে পার্সেন্টেজ খুব কম, এবং সেখানে তোমার সাথে বসে ও ড্রিঙ্ক করে নিল। তখন ও যথারীতি রসিয়ে বলছে আমরা তো মিটিং করতেই পারিনি, উনি তো আসেনি, ফলে আমাদের কাল সন্ধ্যেবেলায় আবার দেখা হবে, কাল আবার বসতে হবে, আমরা তো হোটেলের মধ্যে একা ছিলাম, আমি আর হেন ছিলাম, উই হ্যাড আ ভেরি গুড টাইম, এই সেই নানান কিছু বলে মানে জ্বালাচ্ছে বেসিক্যালি। ও একটু রেগে গিয়ে বলছে, মানে একটু না বেশ রেগে গিয়ে বলছে যে ও পুরো আউট হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে, কেন ওকে তুমি এত ড্রিঙ্ক করতে দিয়েছো, এইসব বকাঝকা করছে। কোরিডোরে ওকে বলেছে বাড়ি চলে যাও, গিয়ে ততক্ষণে ইনি নায়িকা আর কি উঠে পড়েছে, উনি তো মাল খেয়ে ঘুমোচ্ছিলেন। উনি বলছে আমি ঘুমোচ্ছিলাম কিন্তু আমি উঠে পড়েছি। ও আবার মানে বরকে পাত্তা দেওয়ার আগে ওকে বেশি ফ্রেন্ড করে কথা বলছে, হ্যাঁ তুমি সাবধানে যেও বলে টলতে টলতে ও ঘরে ঢুকেছে। তারপরে তো এই মানে ওর বরের মাথা খারাপ অবস্থা হলো কি, কতক্ষণে ও ফোনটাকে নিয়ে মেসেজগুলো ডিলিট করবে, প্লাস একে নিয়ে ঘরে যাবে, কারণ ওর অসুস্থতার জন্য ওর একটা চিন্তা আছে। এইসব নানান কিছু করে টোরে মানে বরের সাথে তো ওর একটা ক্ল্যাশ হলো কথাবার্তা, এইসব হয়েও দেখাচ্ছে যে ওরা ওরম বাগান মতন জায়গাটায় রয়েছে, যেখানে দেখে মানে কেম একটুখানি ক্লোজার। এবং বউ বলছে যে, বর জিজ্ঞেস করছে তুমি কেন খেয়েছিলে এত? তখন ও বলছে যে আমি তো বলেইছি আমি যেসব কাজগুলো আগে করিনি, আমি এত হেলদি লাইফস্টাইল করেছি এত বছর, তাতে যখন আমার এরকম হয়েছে আমি সমস্ত আনহেলদি জিনিস করবো, লেট মি চেক কি আমার কি হয়। এইসব বলে ওদের মধ্যে খুব সুন্দর একটা মানে একটু সময় আর কি কেটেছে। দে হ্যাড কিসড ইচ আদার, ওরা গাছের তলায় দাঁড়িয়ে, খুবই সুন্দর, খুবই রোম্যান্টিক সিন। তো মানে ওটা মেয়েটাই করেছে, তাতে তো বর আরও অবাক যে এর কি হচ্ছে। তো যাই হোক এইসব হলো। তারপরে দেখালো যে একটা ফ্ল্যাশব্যাক, ওরা একটা মন্দিরে বেড়াতে গেছিলো, সেই মন্দিরে গিয়ে ওরা সুন্দর ওদের প্রেমের গল্প করছিল, বিয়ের আগের সময়ের একটা ছোট্ট ফ্ল্যাশব্যাক। আর লাস্টে দেখায় যে হেইন বসে ওর সেক্রেটারিকে বলছে ক্যান্সার ট্রিটমেন্টের জন্য হসপিটাল খুলতে চাই। তো ওর সেক্রেটারি বলছে, মানে সেক্রেটারি এত বছর যেটা দেখেছে ম্যাডামকে, সে হচ্ছে টিপিক্যাল বিজনেস পার্সন আর কি। তো তখন বলছে যে কেন হঠাৎ কি? তখন বলছে আমি চাই আমাদের যারা মানে এমপ্লয়িজ আছে তাদের ফ্যামিলির লোকজন যারা
অসুস্থ থাকবে ক্যান্সারে তাদের সবার ট্রিটমেন্ট ওখানে হবে। ও তো বিষম টিসম খেয়ে বলছে কী ব্যাপার কেন? তখন বলছে যে দেখো আমি কারোর ভালো করার কথা ভাবছি না, মানে হেইনের ব্যাপারটা কি, হেইনের মনে হচ্ছে মানে মন দুর্বল হচ্ছে, ওর মন অন্যরকম হচ্ছে, কিন্তু ও নিজেকে একটা সাজিয়ে রাখতে চায় যে ও প্রচণ্ড সেলফিশ, প্রচণ্ড বিজনেস ওরিয়েন্টেড, ও রুড, ও মানে খারাপ, এরম একটা ইমেজও তৈরি করে রাখতে চায়। আর এমটা হচ্ছে এরকম, প্ল্যানিংটা, তোমার বাড়িতে যদি কোনো পেশেন্ট থাকে যে অসুস্থ, তাহলে কি তুমি কাজ করতে আসবে যখন তোমার মন ভালো থাকবে? ও বলছে না, চিন্তায় থাকবে। বলছে হ্যাঁ চিন্তায় থাকবে, তুমি বাথরুমে গিয়ে কান্না করবে, তোমার মেকআপ উঠে যাবে। ওদেরও বিরাট একটা শপিং কমপ্লেক্স, তো ফলে তুমি কাস্টমারদের যখন আর কি তারা সেই সব বাড়ির লোকেরা যখন ডিল করতে যাবে তখন তাদের বিশ্রী দেখতে লাগবে, তারা ইরিটেটেড হয়ে থাকবে, আমার বিজনেস লস হবে। সো আমি এই ইয়েটা খুলতে চাই যেখানে ওদের আর কি বাড়ির লোকেরা শুশ্রূষা পাবে, ওরা ভালো থাকবে, ফলে আমার এমপ্লয়িরা ভালো কাজ করবে, আমার বিজনেস ভালো হবে। ও খানিকটা অবাকই হচ্ছে, ওর মানে খানিক কি অনেক অবাক সেক্রেটারি এরকম একটা ভাবনা ভেবে। আর ও খুব হেসে আর কি পায়ের ওপর পা তুলে এইভাবে 3rd এপিসোড ওয়েন্ট টু অ্যান এন্ড। দ্যাটস ইট ফর টুডে। দেখা হবে 4th এপিসোডে পরের দিন। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, আনন্দে থেকো আর ভালোবাসায় থেকো। টাটা।